হ্যালো बच्चों। তো আজকে আমরা ডিসকাস করুম আমাদের সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারের পার্ট 2। তো এটা আমি গত ডেটে স্টার্ট করেছিলাম। তো আজকে এটার দ্বিতীয় নম্বর লেকচার। চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। আর গত ডেটে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম পার্ট আমি কভার করে দিয়েছিলাম। আজকে আমি ডিসকাস করুম যে আমরা টাইপস অফ ডায়োড ডায়োড কি, তারপর তার যে কার্যনীতি, তারপর পি টাইপ এন টাইপ কি, অর্ধপরিবাহী কি, এটসেট্রা এটসেট্রা সব কিছু পার্ট 1-এ ডিটেলসভাবে বোঝানো আছে। এখন আমরা আলোচনা করুম পার্ট 2, যেখানে আমি টাইপস অফ ডায়োড প্লাস ট্রানজিস্টর সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে দিব। তো যারা অসুবিধা হইব তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা। আর আশা করি অসুবিধা হওয়ার কথা না, কারণ আমি যতটুকু পারি আমার বেস্টভাবে আমি বুঝামো। তারপরও যদি কেউ যদি কোনো অসুবিধা থাকে এই চ্যাপ্টার নেওয়া, অবশ্যই ইনফর্ম করবা। তো আজকে হলো আমাদের টাইপস অফ ডায়োড, বা আমরা কি কি ধরনের ডায়োড জেনারেলি দেখতে পাই। ঠিক আছে, টাইপস অফ ডায়োড বা কি কি প্রকারের ডায়োড আমরা দেখতে পাই, এটা নিয়ে আজকের মুখ্য আলোচনার বিষয়। তো প্রথমে আমরা দেখুন জেনার ডায়োড। জেনার ডায়োড বাংলাতেও জেনার ডায়োডই বলে একে। ঠিক আছে, তো প্রথম আমরা আজকে দেখুন জেনার ডায়োড। বোঝা গেল, এটার সিম্বলটা এরকম জেনার ডায়োড। তো জেনার ডায়োড ZENERDIOD, এই জেনার ডায়োড জিনিসটা কি? এটা এক ধরনের পিএন জাংশন ডায়োডই, বাট এর স্পেশালিটি হলো সে বিপরীত বায়াসে ভালোভাবে কাজ করে। ঠিক আছে, এটা একটা পিএন জাংশন ডায়োড, বাট সেটা রিভার্স বায়াস বা বিপরীত বায়াসে ভালোভাবে কাজ করে। তো এটার সিম্বল যেটা, এটা হলো এরকম। আমাদের যে নর্মাল ডায়োডের সিম্বলের মতোই, কিন্তু এখানে এরকম দুইটা টান থাকে। ঠিক আছে, তো নর্মাল ডায়োডের সিম্বল কীরকম হয়? নর্মাল ডায়োডের সিম্বল হয় এরকম, আর জেনার ডায়োডের সিম্বল হয় এরকম। ঠিক আছে, তাইলে নর্মাল ডায়োডের যেমন এটা পি টাইপ, এটা এন টাইপ, সেমভাবে এটারও এটা পি টাইপ, এটা এন টাইপ। তো এটার বিশেষত্ব কি? এটা রিভার্স বায়াসে কারেন্টকে পাস করে। বাকি ফাংশন সব নর্মাল ডায়োডের মতোই, তবে এটা যে গ্রাফটা, এটাও নর্মাল ডায়োডের মতোই। এই জায়গাটা এরকমভাবে ফরওয়ার্ড বায়াসে, আর রিভার্স বায়াসে আমরা কি দেখছিলাম? নর্মাল ডায়োডের রিভার্স বায়াসে ডায়োডটা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে রিভার্স বায়াসে জেনার ডায়োড সোজা টান, মানে কারেন্ট অসীমভাবে সে পাঠায়, মানে পুরো ব্লকেজ খুলে দেয় এবং পিএন জাংশনের মধ্য দিয়ে কারেন্ট তখন পাস হয়। ঠিক আছে, তো জেনার ডায়োড রিভার্স বায়াসে কারেন্ট পাঠানোর এই বিশেষ ধর্মের উপর বেস করে আমরা দুইটা জিনিস এখানে পাই। জেনার ডায়োড ইউজড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর বা বিভব নিয়ন্ত্রক। ঠিক আছে, ভোল্টেজ রেগুলেটর বা বিভব নিয়ন্ত্রক। এখন এটা আবার কি? এটা অনেকেই তোমরা মেবি এখন তো তোমরা নাও শুনতে পারো, বা ঘরে যদি বড় ভাই বা মা বাবা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবা যে আগের দিনে টিভি বা ফ্রিজ বা একটু দামি যন্ত্রপাতির সাথে স্টেবিলাইজার
ঠিক আছে, আই রিপিট, স্টেবিলাইজার ইউজ করা হতো। ঠিক আছে, যেটা একটা বাক্সর মতো মোটামুটি এতটুক বড়, প্রায় এটার ওজন 5 থেকে 10 কেজির মতো হইতো, অনেক ভারী জিনিস স্টেবিলাইজার। এটার কাজ কি? এটার কাজ হলো যদি কোনো কারণে আমাদের যে মেইন ওয়্যার ওইটার ভোল্টেজ যদি বাড়ে বা কমে, তাহলে স্টেবিলাইজারটা ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো দেখো আগে ভোল্টেজ আপ ডাউনের ঘটনা বেশি লক্ষ্য করা যেত, এটারও একটা রিজন আছে, এই চ্যাপ্টারেই পাবো। আর এখন ভোল্টেজ আপ অ্যান্ড ডাউনের ঘটনা তুলনামূলক কম। কারণটা হলো আগে সব হ্যালোজেন বাল্ব প্লাস যেসব যন্ত্রপাতি ইউজ করা হতো সেগুলি খুবই পাওয়ার কনজাম্পশন বা খুবই বেশি পরিমাণ পাওয়ার তারা লস করত। আগের দিনের বাল্ব 100 ওয়াটের বাল্ব যে আলো দিত, এখনের দিনের 5 ওয়াট এলইডি বাল্ব সেম আলো দেয়। মানে আগের দিনে যদি একটা বাল্ব বন্ধ করা হইতো বা অন করা হইতো 100 ওয়াট পাওয়ার টানতো, আর এখন যদি 20টা বাল্ব অন করা হয় তাহলে সেম পাওয়ারটা টানবো। তো একটা শহর এলাকায় বা গ্রামের এলাকায় ফ্যামিলি অনেক থাকতো, তো প্রত্যেক বাড়ি ঘরে যদি অ্যাট এ টাইম একসাথে বা কোনো ধরো 10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে 1000 বাল্ব জ্বালানো হইতো, তাহলে চিন্তা করো 1000 ইন্টু 100 ওয়াট কী পরিমাণ লোড তখন কারেন্টের উপর পড়তো। তখন পুরা কারেন্টের আমরা পাওয়ার যেটা আছে এটা ড্রপ হয়ে যেত, ভোল্টেজ ড্রপ হয়ে যেত, মানে কইমা যেত। আবার সবাই যদি বাল্ব অফ করে দেয় তাহলে ভোল্টেজ হঠাৎ করে বাইরে যেত, তার মানে ভোল্টেজ আপ ডাউন একটা চলতো। তো ওইটা টিভি ফ্রিজের লিগা খুবই ক্ষতিকারক হইতো, তার লিগা স্টেবিলাইজার ব্যবহার করা হইতো। কিন্তু বর্তমান দিনে স্টেবিলাইজার ব্যবহার করা হয় না, বা শুনবা যে টিভি বা ফ্রিজের ভিতরেই স্টেবিলাইজার, অটোমেটিক স্টেবিলাইজার দেওয়া থাকে। তো কি সেই অটোমেটিক স্টেবিলাইজার বা কীভাবে তারা যতটুক বড় দেখাই দিয়েছি এতটুক বড় স্টেবিলাইজারটাকে এত ছোট্ট টিভির মধ্যে ঢুকাইয়া দিল। ইনফ্যাক্ট আমাদের মোবাইলের ভিতরেও স্টেবিলাইজার আছে, যাতে বাইরের পাওয়ার যদি বেশি বা কম হয় তাতেও যাতে আমরা মোবাইল সেফ থাকে। তো কীভাবে এত বড় জিনিসটা এটার ভিতরে ঢুকাইয়া দিল? তো মনে রাখবা, এখন যে আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা, এটা হলো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স, মানে এটা হলো আমাদের সেমিকন্ডাক্টর দিয়ে সেরেই সব কিছু। আর আগে যেটা আসলো এটা আসলো অ্যানালগ। দুটার মধ্যে ডিফারেন্স কি? একটা অ্যানালগ, একটা ডিজিটাল। অ্যানালগ যেটা, এটা মনে রাখবা খুব ভারী, বড় এবং মোটা তার, তারপর অনেক বড় বড় জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়। আর ডিজিটাল যেটা, এটা সার্কিট, প্রোগ্রামিং এটসেট্রা দিয়ে সেটা এটা করানো হয়, মানে ছোটো জিনিসের ভিতরে অনেক হেভি আমরা অনেক কিছু ঢুকাই দিতে পারি। ঠিক আছে, তো তোমরা শুনে আশ্চর্য হতে পারো যে পৃথিবীর সর্বপ্রথম যখন কম্পিউটার বানানো হয়েছিল ওইটা ছিল অ্যানালগ। এখন যে আমরা মোবাইলে এক প্রকার কম্পিউটার, সব থেকে চিপেস্ট কম্পিউটার হলো আমাদের ক্যালকুলেটর। ঠিক আছে, এই ক্যালকুলেটরই তখনকার দিনে বানানো হয়েছিল, তাও অ্যানালগ পদ্ধতিতে, যেটা শুধু প্লাস মাইনাস করতো। তো ওই প্লাস মাইনাস করার যে ক্যালকুলেটর, এটা প্রায় আমাদের যে রুম বা আমাদের যে স্কুলের ক্লাসরুম যতটুকু বড় দেখো ওইটার সমান। ঠিক আছে, তো এইসব কথা পরে। তো এখানের মধ্যে আমরা দেখুন যে কিভাবে ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্টেবিলাইজারের কাজটা জেনার ডায়োড করে। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা এক্সামে প্রায়ই এসে থাকে যে জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসাবে কিভাবে ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো। দেখো এখানে আমরা ধরি আমাদের ফ্লাকচুয়েটিং ভোল্টেজ যেটা, ঠিক আছে, এখানে আমরা ধরি ফ্লাকচুয়েটিং ভোল্টেজ বলতে কি, এটা আমাদের অস্থির, মানে এটা স্থির নাই, অস্থির বিভব। ঠিক আছে, মানে এটা আপ অ্যান্ড ডাউন করতে আছে, ধরো 0 থেকে 20 ভোল্ট অবধি বাড়ে কমে কোনো
গ্যারান্টি নেই। এই জায়গার মধ্যে আমরা একটা জেনার ডায়োড রিভার্স বায়াসে ব্যবহার করুন, আর এই জায়গার মধ্যে আমরা কারেন্ট পাবো। ঠিক আছে, তো এখন এই জায়গাটা কি হতে পারে, এই জায়গাটা তোমার মোবাইলও হতে পারে। ঠিক আছে, এটা ধরো মোবাইল, এটা আমাদের স্ক্রিন, আর এটা হলো আমাদের ঠিক চার্জারের পিনটা। ঠিক আছে, তাইলে এখানে কি হয় দেখো, জেনারেটর লাগানোর পরে তারপর এখানের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, আগের দিনে প্রায় শোনা যেত, বা আগের দিন বলতে কিছুদিন আগেও শোনা যেত যে মোবাইল নাকি ওভার চার্জ দিলে বা রাত্রেবেলা চার্জে লাগিয়ে যদি আমরা ঘুমিয়ে যাই, মোবাইল ফোন নাকি ব্রাস্ট মারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কথাটা ঠিক, কিন্তু এখনকার দিনে তুমি যতই চার্জ দাও ফোন 100% হওয়ার পরে ফোন আর চার্জ তোমার থেকে নেবে না, মানে ফোন গরমও হবে না, কোনো রকম ফোনের ক্ষতিও হবে না। বিকজ অফ একটাই কারণ, তারা ফোনের মধ্যে জেনার ডায়োডটা ব্যবহার করে। ঠিক আছে, আমাদের ফোনেও একটা জেনার ডায়োড আছে। এটার কাজ কি দেখো, এখানে ধরো আমাদের চার্জের যে পাওয়ার সাপ্লাইটা, এটা 0 থেকে 20 ভোল্ট অবধি আপ অ্যান্ড ডাউন করছে। ঠিক আছে, কিন্তু আমার মোবাইল ফোন যেটা, মোবাইল ফোনটা 5 ভোল্টের বেশি যদি যায়, তাহলে মোবাইল ফোনের খুব ক্ষতি, বা এটা ক্ষতি হইব। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম ভোল্টেজ 5 ভোল্ট, 5 ভোল্ট অবধি এটা সেফে থাকবো, 5 ভোল্টের বেশি গেলে এটা ক্ষতি হইব। তো এখানে আমি যে জেনার ডায়োডটা ইউজ করুম, তার বিভব যেটা, এটা আমি 5 ভোল্টে রাখুন, বা ব্রেকডাউন যেটা বলি, মানে যেটা যে ভোল্টেজটা যে আমাদের গ্রাফ ছিল, এরকম গ্রাফ, এই ভোল্টেজটা আমি ধরলাম, এই রিভার্স বায়াসের এই ভোল্টেজটা ধরলাম আমি 5 ভোল্ট, মানে সে 5 ভোল্ট অবধি কারেন্ট পাস করবে না এটা থেকে, কিন্তু 5 ভোল্টের পরে সে রিভার্স বায়াসে কারেন্ট পাঠাবে। তো এখন যখন এটা ভালো করে লক্ষ্য করো, আবার দেখাই, এখন যখন এটা 1 ভোল্ট কারেন্ট পাঠাইব, তখন 1 ভোল্টটা এখানে আসবে, এখানে কি প্লাস, এটা কি এন টাইপ, এটা পি টাইপ, তাহলে এটা রিভার্স বায়াসে বর্তমান। তো 1 ভোল্ট যাওয়ার পরে এটা রিভার্স বায়াস পাইব, তার মানে কারেন্ট পাস হবে না, তখন এটা ফোনকে চার্জ করব। সেমভাবে যখন 2 ভোল্ট যাইব, তখনও ফোনকে চার্জ করব। যখন 3 ভোল্ট যাইব, তখনও রিভার্স বায়াস ফোনকে চার্জ করব। যখন 4 ভোল্ট, তখনও ফোনকে চার্জ করব। কিন্তু 5 ভোল্ট যখন যাইব, তখন কি হইব, সে রিভার্স বায়াসে পড়ব, এবং সে তার যেই ব্রেকডাউন ভোল্টেজ ওইটা, বা নি ভোল্টেজ ওইটা সে অতিক্রম করব, বা 5.1 ভোল্ট গেলে এটা সে তার ব্রেকডাউন ভোল্টেজের বাইরে, তখন সে রিভার্স বায়াস পাইব এবং কারেন্টকে এই ডাইরেকশনে পাঠিয়ে দিব। ঠিক আছে, তখন তোমার যে কারেন্ট, এটা এখান থেকে গিয়া এদিকে আয়া ঘুরে আবার এই জায়গার মধ্যে আয়া পড়বো, মানে এই জায়গার মধ্যে তখন কারেন্ট যাইতো না। ঠিক আছে, গেলেও হালকা পাতলা বা অল্প একটু কারেন্ট পাস হইব। ঠিক আছে, এই হলো আমাদের জেনার ডায়োডের মেইন ফাংশন। ঠিক আছে, আবার কই, যখন আমরা জেনার ডায়োডটাকে রিভার্স বায়াসে ইউজ করব, তখন এখান থেকে যে ভোল্টেজগুলো আমি পাঠাবো, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট, যেগুলা এটা এই নি ভোল্টেজ, বা এটাকে বাংলাতে বলে কি বলে, এটাকে বাংলাতে বলে বিভব বৈকল্য। ঠিক আছে, বিভব বৈকল্য, বিভব বৈকল্য, মানে যেটার পরে এটা ভেঙে যায়। তো বিভব বৈকল্য বা বৈকল্য বিভবের পরে তখন জেনার ডায়োড তার নিজের মধ্য দিয়ে কারেন্টকে পাস করাইব। তো সেমভাবে 5.1 ভোল্ট যখন পাস হইব, তখন এটা নি ভোল্টেজের ম্যাক্সিমাম, তখন জেনার ডায়োড তার মধ্য দিয়ে কারেন্ট পাস করায়, কারেন্টটা এদিকে না গিয়া তখন এই ডাইরেকশনে ঘুরে আবার আয়া পড়বো। তার মানে আমার মোবাইল সেই এক্সেস ভোল্টেজ, মানে গ্রেটার দেন 5 ভোল্ট যা ভোল্টেজ হইব, তার থেকে রক্ষা পাওয়া যাব, মোবাইলের ভিতরে সেই ভোল্টেজটা প্রবেশ করতো না। ঠিক আছে,
এই সেম জেনারেল ডায়োডটা আরেকটা কাজ করে কি, আরেকটা কাজ করে, এই কাজটা কি, যে কোনো কারণে যদি তোমার মেন লাইনের ভোল্টেজ বেড়ে যায় তখন তোমার মোবাইল ফোনের কোনো ক্ষতি হতো না। এই একটা ডায়োডে আরেকটা কাজ করে যে যদি তোমার মোবাইল ফোন ফুল চার্জ হয়ে যায়, ধরো এটা প্রথম অবস্থায় ব্ল্যাঙ্ক, ঠিক আছে, প্রথম অবস্থায় এর মধ্যে কোনো চার্জ নাই, তারপর এটা ফুল চার্জ, ফুল চার্জ মানে এই দুই মাথার মধ্যে 5 ভোল্টেজ বর্তমান, ঠিক আছে, ব্যাটারি ফুল চার্জ মানে ব্যাটারির দুইটা ডান্ডার মধ্যে 5 ভোল্টেজ বর্তমান, তার মানে এই জায়গার মধ্যে 5 ভোল্টেজ বর্তমান, ঠিক আছে। তো এখান থেকে যদি তুমি 0.1 ভোল্টেজও পাঠাও, ঠিক আছে, 5 ভোল্টেজ 6 ভোল্টেজ 20 ভোল্টেজ তো অনেক দূরের কথা, যদি তুমি 0.1 ভোল্টেজও পাঠাও তাহলে কি হইব, 0.1 ভোল্টেজ আর 5 ভোল্টেজ মিলা 5.1 ভোল্টেজ, তখন কি হইব, সে তার বিভবের মানে বিভব বৈকল্যের বেশি, সে আবার কারেন্টটাকে এদিকে পাঠিয়ে দিব, মানে ফুল চার্জ হওয়ার পরে 0.1 ভোল্ট পাঠাইলেও সে কারেন্টটারে গ্রহণ করতো না, সেটারে বাইরে পাঠিয়ে দিব। এইভাবে মোবাইল ফোন যদি আমাদের ফুল চার্জ হয়ে যায় তখনও আমরা এটা থেকে এই জেনারেটর ব্যবহার করা থেকে মোবাইল ফোনকে রক্ষা করতে পারি, ঠিক আছে। এই হলো আমাদের জেনারেটরের ব্যবহার, বোঝা গেল। তারপর আছে আমাদের জেনারেটর শেষ, জেনারেটর থেকে এই একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তারপর আরেকটা জিনিস আছে যেটা হলো আমাদের এলইডি। এলইডি তো আমরা সবাই নাম শুনছি কম বেশি, কারণ এলইডি বাল্ব সব ক্ষেত্রে দেখা যায় এখন, যেমন টিভির রিমোটে বা বাড়িঘরের যে টিউব আছে এখন এটাও এলইডি, প্লাস আমাদের টিভিও হয়ে থাকে এলইডি, এলসিডি, এলইডি। তো এলইডির ফুল ফর্ম কখনো জানতে ট্রাই করেছো কি? এলইডির ফুল ফর্ম হলো খুব ইন্টারেস্টিং জিনিস, এল ফর লাইট, ই ফর ইমিটিং, ডি ফর ডায়োড। লাইট ইমিটিং ডায়োড মানে আলোক নিঃসারক ডায়োড, ঠিক আছে। এলইডি মানে আলোক নিঃসারক ডায়োড, যে ডায়োডটা মধ্য দিয়ে কারেন্ট পাস হওয়ার ফলে সে নিজে থেকেই আলো বিকিরণ করে। তো বলবা যে এটা আবার কি, এখন তো আমরা এটা কিন্তু আবার সেই সিলিকন বা জার্মেনিয়ামের ডায়োড না, অন্যান্য ম্যাটেরিয়ালস দিয়ে ডায়োডগুলা তৈরি করা হয়। সিলিকন আর জার্মেনিয়াম ইউজ করলে আলো আমরা পাবো না, এটা নর্মাল ডায়োড, ঠিক আছে। সেমভাবে অন্য অর্ধপরিবাহী যদি আমরা ব্যবহার করি, প্রকৃতির মধ্যে এমন অজানা অনেক কিছু আছে যেগুলি এখনও আবিষ্কার করা হয় না। তো রিসেন্টলি কিছু বছর আগে, কিছুদিন আগে বৈজ্ঞানিকরা এরকমভাবে দেখলো যে এই একটা অর্ধপরিবাহীর মধ্য দিয়া যদি আমরা কারেন্ট পাঠাই, তার সিম্বলও সেম এরকম, নর্মাল ডায়োডে নেই তার সিম্বল, যদি আমরা কারেন্ট পাঠাই সে নিজের থেকেই আলো বিকিরণ করে, ঠিক আছে। এখন কথা হলো যে এই নিজের থেকে কারেন্ট পাঠাই, ঠিক আছে, কিন্তু আমরা হ্যালোজেন বাল্ব ব্যবহার করলে আমাদের পাওয়ার কনজিউমশন বেশি হয়, মানে সে তড়িৎ খরচটা বেশি করে, আর এলইডি ব্যবহার করলে তড়িৎ খরচটা কম হয়। তার কারণটা কি, মানে হ্যালোজেন বাল্ব বা সিএফএল বাল্ব ব্যবহার করলে কারেন্টের বিল অনেক বেশি আসে, কিন্তু এলইডি ব্যবহার করলে কারেন্টের বিল অনেক কম আসে। তার কারণটা কি, দেখো আমরা তো জানি যে আমাদের ডায়োডের যেই গ্রাফ এটার উপরেই সব কিছু ডিপেন্ড করে। তো ডায়োডের গ্রাফটা কি ছিল, এই এই ঠিক আছে, এটা হলো ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস, আর এটা হলো রিভার্স বায়াস বা বিপরীত বায়াস। তো এলইডির বেলায় আমরা সম্মুখ বায়াসের কথাই কমু। তো দেখো কি হয়, এই জায়গাটা যে আমরা এতটুকু অবধি কী ছিল 0.7 ভোল্ট, ঠিক আছে। এখন মানেটা কি, মানেটা হলো ধরো আমি এই জায়গার মধ্যে ব্যাটারি একটা
কানেক্ট করে দিলাম, তখন কি হইব, ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট যে পাস হইব সে জাস্ট এতটুকু পর্যন্তই লস করব, ঠিক আছে। বাকি কারেন্টটা কিন্তু এদিক দিয়ে আমরা পাওয়া যাব। কিন্তু নর্মাল যে আপনার হ্যালোজেন বাল্ব, ঠিক আছে, এই হ্যালোজেন বাল্ব সে কি করে, ধরো এখান থেকে আমরা 1 এম্পিয়ার পাঠাবো, সে পুরা 1 এম্পিয়ার পাওয়ার খায়া নিব, ঠিক আছে। মানে এই কারেন্টটা খেয়ে সে একসাথে হিট মানে তাপ এবং আলোক দিব আমাদের। কিন্তু সে কি করব, সে 1 এম্পিয়ারের মধ্যে ধরো 0.01 এম্পিয়ার কারেন্ট সে নিজের জন্য ইউজ করব, আর বাকি সবটাই সে আমরা ফেরত দিয়ে দিব। তার জন্য ব্যাটারিটা ব্যবহার করে আমরা দীর্ঘদিন অবধি বা অনেক সময় অবধি আমরা আলো জ্বালাইতে পারি। কারণ কি, সে খুব কম পাওয়ারই লস করে, বাকি কারেন্ট যেটা আছে এটা আমাদেরকে ফিরাইয়া দেয়। তবে এলইডির গ্রাফ মোটামুটিভাবে এরকমই হয়। তো এটা তো আমি নর্মাল ডায়োডের ক্ষেত্রে গ্রাফটা দেখালাম, এলইডির গ্রাফটা দেখো, এটা সেম এরকমই, জাস্ট একটু রিভার্স ভায়াস থেকে আয়া এরকম সেম, ঠিক আছে। তোমরা ম্যাটেরিয়ালস বা বইয়ের মধ্যে খুললেই দেখবা এলইডি গ্রাফটা এরকম। তো এখানে এলইডি তো বুঝলা, লাইট ইমিটিং ডায়োড, তার সিম্বল এই, তার সিম্বল এই এরো দেয়া কি বোঝায়, যে লাইট ইমিট করছে। বিল কেন কম আসে, কারণ সে এতটুক, যে এই যে জায়গাটা এতটুকুই সে লস করে, এরপরে তো তার মধ্যে দিয়ে কারেন্ট পাস হয়, ঠিক আছে। কারেন্ট পাস হয় মানে কি, আমি এই জিনিসটা আবার তোমরা একটু বুঝাই। ধরো আমি এখানে এটা 0 থেকে 5 ভোল্ট অবধি ইনক্রিজ করুন ব্যাটারিটা, ঠিক আছে। যখন আমি 0.5 ভোল্ট নেব তখন এদিক দিয়ে কোনো কারেন্ট পাইতাম না, তার মানে 0.5 ভোল্ট সে খায়া নিল। তখন আমি 0.8 ভোল্ট নেব, তখন আমি এর মধ্যে দিকে আস্তে আস্তে কারেন্ট পাওয়া শুরু করব, ঠিক আছে। তারপর তো আমি 1 ভোল্ট দিলেও পাবো, 2 ভোল্ট দিলেও পাবো, 3 ভোল্ট দিলেও পাবো, 5 ভোল্ট দিলেও পাবো। মানে যে কারেন্টটা যাইব তার ম্যাক্সিমাম অংশ এদিক দিয়ে ঘুরে আবার ব্যাটারির মধ্যে আয়া পড়বো, বা ব্যাটারিটা চার্জ করে দিব, ওই চার্জটা আমরা আবার ব্যবহার করতে পারবো, ঠিক আছে। যে কারেন্টটা পাঠাইতেছি ওই কারেন্টের আরেকটা পার্ট আছে, সেটা ব্যাটারিটারে চার্জ করব, মানে ব্যাটারির আদান ব্যাটারির মধ্যে জমা হয়ে যাব, বাকি অল্প স্বল্প আদান সে খরচ করব, ঠিক আছে। এই হলো আমাদের এলইডি। তো এতক্ষণ দেখলাম আমরা, ফার্স্ট দেখলাম জেনার ডায়োড, এখন দেখলাম লাইট ইমিটিং ডায়োড বা এলইডি। এলইডির ব্যবহারগুলো দেখবা, ব্যবহারগুলোও আসে। আর তারপরে আমরা দেখুন এলইডির পরে ফটো ডায়োড, ঠিক আছে। তারপর আমরা দেখুন ফটো ডায়োড। আর ফটো ডায়োড এটাও তোমরা চীনা পরিচিত, যেটাকে বাংলাতে বলে ফটো ডায়োডও বলতে পারো বা তড়িৎ কোষ। আলোক কোষ, ঠিক আছে। মানে এটা আমাদের কিছুটা যে ফটো সেল বা সোলার সেল বলে আমরা, সৌরকোষ, সোলার সেল বা সৌরকোষ, ওইটার সাথে অনেকটাই সিমিলার, ঠিক আছে। অ্যাকচুয়ালি সোলার কোষ বানানো হয় ফটো ডায়োড দিয়ে, ঠিক আছে। এখন সোলার কোষ বললে জিনিসটা ইজিভাবে বোঝানো যায় যে সোলার কোষ বা আমাদের যে সৌরকোষ জিনিসটা কি, জিনিসটা হলো রোদের মধ্যে একটা প্লেট আমরা ফালায় রাখুন, আপনার ব্যাটারি অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে। তার মানেটা কি, তার মানেটা হলো এটা আমরা এলইডি এর উল্টা প্রসেস, ঠিক আছে। এলইডি কি করতো, কারেন্ট পাঠাইলে আলো নিঃসরণ করতো, আর ফটো ডায়োড কি, আলোক যদি ডায়োডটার উপর পড়ে সে তার ভিতর দিয়ে কারেন্ট পাস করাইব। তো তার সিম্বলও নর্মাল ডায়োডের মতোই, কোনো ভেজাল নাই, কিন্তু সেই ক্ষেত্রে
এরোগুলা উল্টাভাবে, ঠিক আছে? তার মানে কি বোঝায় এরো দিয়া, যে এখানে যদি লাইট পড়ে তখন সে তার মধ্য দিয়ে কারেন্টকে পাস করে। এটা হলো ফটোডায়োড, ঠিক আছে? যদি লাইট পড়ে সে তার মধ্য দিয়ে কারেন্ট পাস করে। তো প্রসেস যেহেতু উল্টা, তার গ্রাফটাও হয় রিভার্স বায়াসে, কিছুটা এরকম হয়, ঠিক আছে? তো ফটোডায়োডের গ্রাফটা হয় কিছুটা এরকম। এখন লাইটের তীব্রতার উপর তার কারেন্টটা যেটা এটা নির্ভর করে, ঠিক আছে? যত তুমি লাইটের তীব্রতা বাড়বো সে তত বেশি কারেন্ট পাঠাইব। বুঝা গেল? আগে ডায়োডটা এরকম ছিল, কারণ কি সে তার মধ্য দিয়ে কারেন্ট পাঠাইলে সে ডায়োডের যে ম্যাক্সিমাম কারেন্ট ফেরত পাঠাইতো, কিন্তু এই ক্ষেত্রে তো আমরা কারেন্ট পাঠাইতাম না, এই ক্ষেত্রে আমরা কারেন্ট পাবো, ঠিক আছে? তার মানে আমরা যখন কারেন্ট পাঠাই এটাকে যদি ধরে আমি পজিটিভ, এই ক্ষেত্রে আমি কারেন্ট পাবো, তখন এটা ধরতে লাগবো আমার নেগেটিভ। তার জন্য এটা নেগেটিভ কোয়াড্রেন্টে ভি ভার্সেস আই গ্রাফ হয় কার বেলায়? আলোক কোষ বা ফটোডায়োড বা সৌরকোষের বেলায়, ঠিক আছে? তার সিম্বল কি? এরকম ইউজ তো দেখছই, যেটাকে আমরা বলি সোলার প্যানেল। জেনারেলি এখন সব ক্যালকুলেটরের মধ্যেই দেখবা যে আমরা ক্যালকুলেটর কীরকম থাকে, ক্যালকুলেটর জেনারেলি ধরো এরকম থাকে, যেটার মধ্যে ডিজিটগুলা থাকে এখানে, আর এখানে থাকে ডিসপ্লে। ডিসপ্লেটার এই কোণার একটা সোলার প্যানেল ছোট্ট জায়গা লাগানো থাকে, বা সোলার লাইটও পাওয়া যায়। এখন তো বাজারে সোলার লাইট অ্যাভেলেবেল, যে আমরা ছোট ছোট ফ্লিপকার্টে দেখলেও পাইবা, বা অন্য জায়গার মধ্যে সোলারের অটোমেটিক লাইট বাইরের মধ্যে ফিট করে দিবা। সোলার সূর্যগ্রহণ পর্ব দিনের বেলায় চার্জ হইব, রাত্রেবেলা অটোমেটিক্যালি এটা জ্বলবো, ঠিক আছে? তোমার সুইচ টুইচ দিতে লাগবে না। তো এগুলা কীভাবে কাজ করে? এগুলা এই রিভার্স বায়াসে কাজ করে, ঠিক আছে? তো এটার ব্যবহারও দেখা নিবা। বুঝা গেল? এই গেল আমাদের ফটোডায়োড। তারপরে আমরা ডায়োড আর নাই, এই তিনটা ডায়োডই মেইন। জেনার ডায়োড, তারপর আর কি আলোক নিঃসরক ডায়োড মানে এলইডি, তারপর কি বলাইলাম ফটোডায়োড, ঠিক আছে? এখান থেকে বেশি কিছু ইম্পর্টেন্ট না, তবে এটার ব্যবহার, সিম্বল, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো আমাদের ট্রানজিস্টার। এটাকে বাংলাতেও ট্রানজিস্টারই বলে, ট্রানজিস্টর, ট্রানজিস্টর, ঠিক আছে? ট্রানজিস্টরটা অনেকেই হয়তো বা শুনছো, কারণ বা দেখছো হইতে পারে। যদি আগের যদি ট্যাপ রেকর্ডার বা এখন তুমি যদি রেডিও বা টিভি ভাঙো, তো ট্রানজিস্টার জিনিসটা কমন, এটা দেখা যায়, এটা প্রায় দেখা যায়। এখন ট্রানজিস্টার জিনিসটা কি? দেখো, প্রথমে আমরা চ্যাপ্টারের স্টার্টিং থেকে প্রথমে কি দেখছি আমরা? বিশুদ্ধ সিলিকন। তারপর কি বললাম? বিশুদ্ধ সিলিকন রে কিভাবে আমরা অবিশুদ্ধ করুম, মানে পি টাইপ বানামু এবং এন টাইপ বানামু, প্রসেস শিক্ষা নিলাম। তারপর দেখলাম কি পিএন জাংশন, মানে সিলিকনের টুকরাটাকে এক সাইড পি করুম এক সাইড এন করুম, তাইলে হয়ে যাব পিএন জাংশন। তো এখন দেখুন আমরা ট্রানজিস্টর। ট্রানজিস্টরটা হলো আমাদের একটা সিলিকন নিমু, একটা সিলিকন নিলাম, নিয়ে সেটা তার দুই সাইড সেম করুম, হয় পি টাইপ নয় এন টাইপ। ধরো এটার মধ্যে দুই সাইড পি করলাম, এটার মধ্যে দুই সাইড এন করলাম, ঠিক আছে? আর এটার মাঝখানটা এন করলাম, এটার মাঝখানেরটা পি করলাম। বোঝা গেল? একটা সিলিকন বা বিশুদ্ধ সিলিকনের টুকরা নেওয়া, দুই সাইড সেম আর মাঝখানেরটা অভিন্ন, তাইলে হয়ে যাবে আমার ট্রানজিস্টর, ঠিক আছে? তাহলে ট্রানজিস্টর যেটা, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, পিএনপি আর এনপিএন, ঠিক আছে? এটা হলো আমাদের পিএনপি ট্রানজিস্টর, এটা হলো আমাদের এনপিএন ট্রানজিস্টর। তো এখানের মধ্যে এই তিনটা যে আমরা
লাইন দিলাম, এই 3টা লাইনের 3টা নাম আছে, ঠিক আছে? এই 3টা লাইনের 3টা নাম আছে। তো এই 3টা নাম কি কি? এখানের মধ্যে এই 2টার নাম এক্সচেঞ্জ করা যায়, কিন্তু মিডলের যেটা এটা এক্সচেঞ্জ করা যায় না। মিডলেরটা সবসময় হয় বেস বা ভূমি। মিডলেরটা বেস বা ভূমি, ঠিক আছে? আর ডান দিক বা বাম দিক যে কোনোটাকে তুমি ইমিটার বা নিঃসারক, ইমিটার বা নিঃসারক, আর ডান দিকেরটাকে তাইলে কালেক্টর বা সংগ্রাহক, এই নাম দেওয়া যায়, ঠিক আছে? তো সেমভাবে এটারও ইমিটার বা নিঃসারক, আর এটা কালেক্টর বা সংগ্রাহক, ঠিক আছে? দুইটার কাজ সেম, দুইটার ব্যবহারও সেম, বোঝা গেছে? দুইটার মধ্যে বেশি একটা ডিফারেন্স নাই। আমরা যে জায়গার মধ্যে এনপিএন ট্রানজিস্টার ইউজ করি বা ব্যবহার করি, সেই জায়গার মধ্যে আমরা পিএনপি ট্রানজিস্টারও ব্যবহার করতে পারি, তার জন্য কোনো প্রবলেম ফেস করতে হয় না। তো এখানের মধ্যে দেখো ট্রানজিস্টার তো দেখাই দিলাম, একটা পি এনপি আর একটা এনপিএন, ঠিক আছে? এটার একটা টার্মিনালে করা হয় এমিটার, একটা টার্মিনালে করা হয় সংগ্রাহক, একটাকে বলা হয় বেস, ঠিক আছে? এখন ট্রানজিস্টারের সিম্বল শিখতে হইব। সিম্বলটার মধ্যে একটু ভেজাল আছে, তবে একটা ইজি মেথড শিখাই দেবো, তাইলে সিম্বলটাও মনে থাকবো, জীবনে কোনোদিন ভুলতা না। তো সিম্বলটা বানাইতে গেলে প্রথমে একটা গুল্লা মানে সার্কেল, তারপর এই 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 এই, ঠিক আছে? এটা ই মানে এমিটার, এটা বেস, এটা কালেক্টর। সেমভাবে এটা ই, এটা বি, এটা সি। ই ফর এমিটার, বি ফর বেস, সি ফর কালেক্টর। এখন কোনটা এনপিএন কোনটা পিএনপি, আমি যদি বলি এটা পিএনপি আর এটা এনপিএন, তাহলে তোমরা কি বলবা? স্যার দুইটা তো দেখতে সেম, তাইলে আপনি কিভাবে বললেন এনপিএন এটা আর এটা পিএনপি? দেখো পিএনপি যদি হয় তাইলে ডাইরেকশন থাকবো ভিতরের দিকে, এনপিএন যদি হয় ডাইরেকশন থাকবো বাইরের দিকে, ঠিক আছে? এখন বলবো যে স্যার পিএনপির সময় ডাইরেকশন ভিতরের দিকে, এনপিএন এর সময় ডাইরেকশন বাইরের দিকে, এটা তো আবার মনে থাকতো না, এটা তো আমরা এক্সচেঞ্জ করে নিতে পারি বা ফিগারে আমরা ভেজা লইব। তো মনে রাখবা যে আমরা যে ডায়োড যখন পড়েছিলাম তখন কারেন্ট সব সময় পি সাইড থেকে এন সাইডে প্রবাহিত হতো, ডায়োডে সবসময় কারেন্ট পি সাইড থেকে এন সাইডে যায়। তো সেমভাবে এটা যেহেতু পিএনপি মানে এটা পি, এটা এন, এটা পি, ঠিক আছে? তাহলে কারেন্ট যাব পি থেকে এনের দিকে মানে ভিতরের দিকে। সেমভাবে এটা এন, এটা পি, এটা এন, তাহলে কারেন্ট যাব এদিকে, ঠিক আছে? তো এটাই হলো বোঝানোর রাস্তা, কোনটা পিএনপি কোনটা এনপিএন। এই হলো আমাদের সিম্বল, ঠিক আছে? এই হলো আমাদের সিম্বল। এখন তোমার দেখার বিষয় হলো ট্রানজিস্টারের কিছু সার্কিট, ঠিক আছে? ট্রানজিস্টারের কিছু সার্কিট বা ট্রানজিস্টার আমরা যখন ব্যবহার করি
ওইসব সার্কিট নিয়ে আলোচনা। এটা একটু হাই লেভেলের এবং এটা একটু সমস্যা করতে পারে। জিনিসটা ইজি তো বুঝবা ভালো করে, তাইলে সমস্যা হবার কথা না। ট্রানজিস্টারের অনেকগুলা আমরা ট্রানজিস্টার ব্যবহার করে 3 ধরনের বর্তনী বা সার্কিট আমরা বানাতে পারি। ঠিক আছে, ট্রানজিস্টার ব্যবহার করে 3 ধরনের বর্তনী আমরা বানাতে পারি। কি কি দেখো, একটা হলো কমন এমিটার বা সাধারণ নিঃসারক। ঠিক আছে, যেটা আমরা লেখা খুবই ইম্পর্টেন্ট। তারপর হলো কমন বেস মানে সাধারণ ভূমি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর হলো কমন কালেক্টর মানে সাধারণ সংগ্রাহক। ঠিক আছে, এটা একদম লেস ইম্পর্টেন্ট। সাধারণ সংগ্রাহক বর্তনী খুব কম দেখতে পাওয়া যায়, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি কমন এমিটার, তারপর সাধারণ ভূমি বা কমন বেস, তারপর আমরা আসি সাধারণ সংগ্রাহক। এখানে মনে রাখবা, একটা সার্কিট আমি ড্র করি, প্রথম আমি কমন এমিটার যেটা এটা ড্র করি। এখানে এমিটারটা কমন বা সাধারণ। ঠিক আছে, তার মানে এমিটার পার্টটা মনে রাখবা আমরা ভূমির সাথে যুক্ত করুম বা গ্রাউন্ড করুম। সাধারণ মানে এটা সবার জন্য কমন থাকবো, সবাই এটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাইলে আমরা যেই বর্তনীর মধ্যে বা আমরা যে সিম্বলের মধ্যে আমরা সিম্বলটা এরকম ছিল, তাইলে আমি এটাকে ই বানায়া দিই, যে এটা যেহেতু আমার কমন, এটাকে ই বানায়া ডাইরেক্ট আমি ভূমির সাথে যোগ করে দিলাম। ঠিক আছে, এটার থেকে হইব আমার সাধারণ সংগ্রাহক, এটাকে আমি ডাইরেক্ট ভূমির সাথে যোগ করে দিলাম। এখন বেস কারেন্ট মাপার জন্য এখানে আমি একটা অ্যামিটার ইউজ করলাম। ঠিক আছে, তো এটারে আমি এখানে সোজা একটা টান দিই, এটা একটা তার। বেস কারেন্ট মাপার জন্য এখানে আমি একটা অ্যামিটার লাগাইলাম, আর বেস আর অ্যামিটার দুইটার মধ্যে মাপার জন্য আমি একটা ভোল্ট মিটার V1 ইউজ করলাম। ঠিক আছে, আর এই জায়গাটা ব্যাটারি ছাড়া চলবে না, তার জন্য আমি ব্যাটারি লাগালাম। এই হলো সার্কিট। এটা হলো আমাদের মিলি অ্যাম্পিয়ার বলতে পারো, মানে অ্যামিটার। কারেন্ট আমরা মেজার করব বা মাপ। সেমভাবে এটা ই, এটা বি, এটা সি। কালেক্টর কারেন্ট মাপার জন্য একটা অ্যামিটার, কালেক্টর আর অ্যামিটারের মধ্যে ভোল্টেজ মাপার জন্য একটা ভোল্ট মিটার। এটা আমি লাগাবো মাইক্রো অ্যাম্পিয়ার। এ পার্টটাও ভোল্টেজ ছাড়া চলবে না। ঠিক আছে, মানেটা কি? মানেটা হলো ট্রানজিস্টরের এই পার্টটা চলার জন্য এখানে একটা ভোল্টেজ সোর্স, আর এই পার্টটা চলার জন্য এখানে একটা ভোল্টেজ সোর্স। ঠিক আছে, ট্রানজিস্টরের এখন দেখো, ট্রানজিস্টরের এই যে পার্টটা মিডল দিয়ে যদি আমি বিভক্ত করি, এটাকে বলে আউটপুট পার্ট আর এটাকে বলে ইনপুট পার্ট। ঠিক আছে, এটা যদি আমি এখানে এটা না দিই, তাহলে এই যে পার্টটা পুরাটাই কাজ করবে না। সেমভাবে আমি যদি এই ভোল্টেজটা না দিই, এই পুরাটা পার্ট কাজ করবে না। এই ভোল্টেজটাকে নাম দেওয়া হয় VBB, এটাকে নাম দেওয়া হয় VCC। এমিটার দিয়ে যে কারেন্টটা বের হবে তাকে নাম দেওয়া হয় IE, আর কালেক্টর দিয়ে যেটা ঢুকবে এটা IC, বেস দিয়ে যেটা ঢুকবে এটা IB। ঠিক আছে,
তার মানে কি দেখা যায়, কারেন্ট শুধু নির্গত হয় এমিটার দিয়ে মানে আইই, আর ঢুকে বেস দিয়ে প্লাস কালেক্টর দিয়ে, তার মানে আইই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। ঠিক আছে, এটা তোমার ক্লাস 12-এর প্র্যাকটিক্যালও বর্তমান, আর তাছাড়া ইঞ্জিনিয়ারিংয়ে যখন ভর্তি হইবা তখনও তোমরা এটা পাইবা। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল করে এটার গ্রাফ তোমাদের শো করতে লাগবো। বুঝা গেছে? এখন এটার গ্রাফটা কি বা এটার অনেক কিছু আছে, এটা জাস্ট আমি সার্কিট আঁকলাম, এটা এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝাই। ঠিক আছে, তো এখানের মধ্যে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবা। আইবি মাপার লেগা মিলি অ্যাম্পিয়ার, আইসি মেজার করার লেগা মাইক্রো অ্যাম্পিয়ার, আইই গ্রাউন্ডেড কারণ এটা কমন এমিটার, তার জন্য এটা ইটা ভূমির সাথে যুক্ত। এখানে ইনপুট ভোল্টেজ ভিভিবি, এখানে আউটপুট ভোল্টেজ ভিসিসি রাখা আছে। ঠিক আছে, এখন যদি আমরা গ্রাফ ড্র করি, ঠিক আছে, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক বা ইনপুট আউটপুট বৈশিষ্ট্য যদি আমরা ড্র করি, তাইলে আমরা কি দেখুম, প্লাস এটার অনেকগুলা রাশিমালা আছে, এগুলো আমি আগে জানিয়ে দিই কোনটাকে কি বলে। ঠিক আছে, এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে যদি আমরা বার করি মেইন যে জিনিস রেসিস্ট্যান্স মানে রোধ গেইন। ঠিক আছে, মানে রোধ বিবর্ধন। ঠিক আছে, এটা কি হইব, এটা হইব আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, মনে রাখবা বিবর্ধন মানে আউটপুট বাই ইনপুট, কতটুকু বাড়লো বা কমলো, বিবর্ধন তার মানেটাই হলো আউটপুট বাই ইনপুট। তো এখানে রেসিস্ট্যান্স গেইন মানে আউটপুট রেসিস্ট্যান্স আর ইনপুট রেসিস্ট্যান্স। তার মানে এই যে সার্কিটটা, এই পুরাটা এই পার্টের রেসিস্ট্যান্স ধরলাম আমি R0 বা RO, আর এই পুরাটা পার্টের রোধ ধরলাম আমি RI। ঠিক আছে, তার মানে রোধের বিবর্ধন কি হইব RO বাই RI। তারপরে আমি কারেন্ট গেইন বা প্রবাহ মাত্রা বিবর্ধন। ঠিক আছে, যেটাকে কারেন্ট গেইন বা প্রবাহ মাত্রা বিবর্ধন, এটাকে ডিনোট করে আমাদের বিটা দিয়ে। ঠিক আছে, এটাকে ডিনোট করে বিটা দিয়ে, মনে রাখবা। তো বিটা ইকুয়ালস টু কি হইব, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। ঠিক আছে, কারণ প্রবাহ মাত্রা বিবর্ধন কি আউটপুটের প্রবাহ মাত্রা বাই ইনপুটের প্রবাহ মাত্রা। এটা আউটপুট পার্ট, এটা ইনপুট পার্ট। আউটপুট পার্টের প্রবাহ মাত্রা কি আইসি, ইনপুটের প্রবাহ মাত্রা কি আইবি। তার মানে এটা হইব আইসি বাই আইবি। ঠিক আছে, এটা হলো প্রবাহ মাত্রা বিবর্ধন। তারপর আমরা দেখুন ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন বা বিভব বিবর্ধন। ঠিক আছে, ভোল্টেজ গেইন বা বিভব বিবর্ধন, এটাকে ডিনোট করা যায় এ ভিডি। ঠিক আছে, তো এটা কি, এটা হলো আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, আউটপুট বিভব বাই ইনপুট বিভব। তো আউটপুট বিভব কি হইব, আউটপুট বিভব হইব ভি ইকুয়ালস টু আইআর। যদি আমরা অ্যাপ্লাই করি, বিভব কি কারেন্ট ইনটু রেসিস্ট্যান্স। তো সেমভাবে এখানে আউটপুট বিভব মানে আউটপুট কারেন্ট মানে আইসি, আর আউটপুট রেসিস্ট্যান্স মানে আর, ইনপুট কারেন্ট মানে আইবি, ইনপুট রেসিস্ট্যান্স মানে আরআই। ঠিক আছে, আবার আইসি বাই আইবি আমরা কি পাইলাম, আইসি বাই আইবি হলো বিটা।
তার মানে এখানে লেখা যায় বিটা ইন্টু রেসিস্টেন্স গেইন বা রোধ বিবর্ধন, এটা হলো এভি বা ভোল্টেজ গেইন যেটা বা ভোল্টেজ বিবর্ধন যেটা, এটা হলো বিটা ইন্টু রোধ বিবর্ধন। ঠিক আছে, তারপর আরেকটা দেখান যায় যেটা হলো ক্ষমতা। ঠিক আছে, পাওয়ার গেইন, পাওয়ার গেইন বা ক্ষমতা বিবর্ধন, এটাকে ডিনোট করে এপি দিয়ে। তার মানে আউটপুট পাওয়ার বা ক্ষমতা বাই ইনপুট পাওয়ার বা ক্ষমতা। আবার পাওয়ার কি, পাওয়ার হলো আই স্কোয়ার আর। ঠিক আছে, এটা আমরা ইউনিট 2-তে দেখলাম যে পাওয়ার পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। তাহলে এখানে হইব আউটপুট পাওয়ার মানে আউটপুট কারেন্টের স্কোয়ার ইন্টু রোধ, ইনপুট কারেন্টের স্কোয়ার ইন্টু রোধ। আর এটা কি আইসি বাই আইবি মানে বিটা, তো বিটা স্কোয়ার ইন্টু রোধের বিবর্ধন, রোধের বিবর্ধন। ঠিক আছে, বিটা স্কোয়ার ইন্টু রোধের বিবর্ধন। এই রাশিমালাগুলি জানতে হইব, একটা কি রোধের বিবর্ধন, আরেকটা কি কারেন্টের বিবর্ধন, আরেকটা কি ভোল্টেজের বিবর্ধন, আরেকটা কি পাওয়ারের বিবর্ধন। এই 4টা জিনিস জানতে হইব, সরি 5টা জিনিস জানতে হইব। ঠিক আছে, তারপরে এই ট্রানজিস্টরের কমন এমিটার কনফিগারেশন বা ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক ব্যবস্থা থেকে আমরা গ্রাফ বা ইনপুট আউটপুট বৈশিষ্ট্য লেখ যেটা, এটা আমরা বার করতে পারি। ঠিক আছে, তারপরে এটার মধ্যে আরেকটা জিনিস আমাদের জানতে হইব। এখন তো দেখলাম আমরা কারেন্ট বিবর্ধন ও প্রবাহ বিবর্ধন, এটার মধ্যে আরেকটা জিনিস, এটা কি দেখলাম আমরা বিটা, এটার মধ্যে আরেকটা জিনিস বর্তমান, যেটা হলো আলফা। এই আলফাটা কি, আলফাটা হলো আইসি বাই আইই। ঠিক আছে, মানে কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্টের রেশিও হলো আমাদের আলফা, আইসি বাই আইই। কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্টের অনুপাত হলো আলফা। ঠিক আছে, তো এটার এখন আমি গ্রাফটা ড্র করে দেখামু। গ্রাফটাও খুবই ইম্পর্টেন্ট। তো দেখো গ্রাফটা আমি কিভাবে ড্র করে দেখাম। প্রথমে ধরো ভি ভার্সেস আই গ্রাফ ড্র করুন, তা শুধু ইনপুটের জন্য। ঠিক আছে, ভি ভার্সেস আই গ্রাফ, বাট এটা ইনপুটের জন্য বা আমরা আউটপুটের জন্য ড্র করতে পারি। ঠিক আছে, তো যদি আমি আউটপুটের গ্রাফটা ড্র করি, তাইলে দেখো আমার ইনপুট যেটা আছে এটাকে একটা ভোল্টেজে ফিক্সড রাখতে লাগবে, নাইলে কি হইব এই পার্টটা ওয়ার্ক করতো না বা কাজ করতো না। তো এটাকে ধরো আমি 5 ভোল্টে ফিক্সড রাখলাম, এখানে আমি 5 ভোল্ট দেওয়া ফালা রেখে দিলাম, এটার মধ্যে কোনো ভেজাল নেই। ঠিক আছে, এখন আমি এই ভিসিসিটাকে ভ্যারি করব। ঠিক আছে, ভিসিসিটাকে ভ্যারি কইরা এখানে আমি রিডিং লম, রিডিং মানে ভি আই। ভিসিসিটাকে ধরো 0 to 20 ভোল্টের মধ্যে চেঞ্জ করুন, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে 0 to 20 ভোল্ট অবধি চেঞ্জ করুন। চেঞ্জ করার সাথে সাথে ভিসিসিটা মেজার করুন কি দিয়ে, V2 দিয়ে। ঠিক আছে, ভিসিসিটা মেজার করুন V2 দিয়ে, কারণ এই ভিসিসির 2 মাথার সাথে এটা কানেক্টেড। তো ভিসিসি কত ভোল্টেজ আমি সাপ্লাই দিচ্ছি এটা আমি V2 দিয়ে ক্যালকুলেট করুন। তার সাথে কি পরিমাণ কারেন্ট পাওয়া যায় এটা আমি মাইক্রো অ্যামমিটার দিয়ে লিখুন। তো প্রথমে ধরো 1 2 3 4, তারপর একটা সময় পরে দেখা যাবে যে কারেন্ট কনস্ট্যান্ট, মানে
4 তারপর ভোল্টেজ যতই বাড়াও না কেন কারেন্টটা বৃদ্ধি পায় না। তার মানে গ্রাফটা কিছুটা তখন এরকম হয়। ঠিক আছে, এখন যদি আমি এই 5 ভোল্টের জায়গায় 10 ভোল্ট দিই তাহলে গ্রাফটা এরকম হয়। 10 ভোল্টের জায়গায় 15 ভোল্ট যদি দিই তাহলে গ্রাফটা এরকম হয়। ঠিক আছে, তার মানে এই ইনপুটে যদি আমি ভোল্টেজ বাড়াই তাহলে তার শুধু ইন্টেন্সিটি বা তীব্রতাটা বাড়ে, কিন্তু এই যে কনস্ট্যান্ট হওয়ার জায়গাটা এটা বাড়ে না, মানে এটা একটা পার্টিকুলার ভোল্টেজের পরে কনস্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে, ইনপুট ভোল্টেজ যদি লো থাকে তাহলে এটা লো ভোল্টেজের পরে কনস্ট্যান্ট হয়, ইনপুট ভোল্টেজ যদি হাই থাকে তাহলে এটা হাই ভোল্টেজে গিয়ে কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, এখন যদি আমি, এটা হলো আউটপুট বৈশিষ্ট্য। ঠিক আছে, বুঝা গেল? তো ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্যটাই ইম্পর্টেন্ট। এটা তো দেখলে তোমরা কমন এমিটার যেটা, তার মধ্যে আরেকটা জিনিস দেখানো যায় যে আমরা কি পাইলাম, বিটা ইকুয়ালস টু পাইলাম কি পাইলাম আইসি বাই আইবি, আর আলফা ইকুয়ালস টু পাইলাম আমরা আইসি বাই আই ই। ঠিক আছে, আবার আরেকটা জিনিস কি পাইলাম আমরা, একটু আগে দেখো খাতার ভিতরে লেখা থাকবো যে এমিটার কারেন্ট ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। ঠিক আছে, এমিটার কারেন্ট ইকুয়ালস টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। ঠিক আছে, তো এই রিলেশনগুলোর দ্বারা আমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক প্রদান করতে পারি বা সম্পর্ক দেখাতাম পারি। ঠিক আছে, সম্পর্কটা কিভাবে দেখামো, এই আই ই জায়গার মধ্যে এখান থেকে বসায় দেও আইসি, এখানে লেখা দাও আই ই জায়গার মধ্যে কি লেখুম আইসি প্লাস আইবি। ঠিক আছে, এখন এটাকে আইসি দ্বারা ডিভাইড করুন, তার মানে আইসি বাই আইসি, আইসি বাই আইসি প্লাস আইবি বাই আইসি, মানে সবগুলা পদকে আমরা আইসি দ্বারা ডিভাইড করলাম। তাতে কি হবে, তাতে উপরের জায়গাটা 1, লেফটের সাইডেরটা 1, আর এটা আইবি বাই আইসি। আবার আইবি বাই আইসি কি 1 বাই বিটা, এখানে লিখুম আমরা 1 বাই বিটা, তাইলে বিটা 1 প্লাস বিটা, তাইলে এটা হয়ে যাবে বিটা বাই বিটা প্লাস 1। তার মানে আমরা আলফা আর বিটার মধ্যে একটা সুন্দর সম্পর্ক পাইলাম, আলফা ইকুয়ালস টু বিটা বাই বিটা প্লাস 1। ঠিক আছে, এই সম্পর্কটা আমরা পাইলাম, আলফা ইকুয়ালস টু বিটা বাই বিটা প্লাস 1। এখন তোমরা হয়তো বা মনে কোশ্চেন থাকতে পারে যে আমরা তো খালি কমন এমিটারটা দেখলাম, তো অ্যাকচুয়ালি কমন বেসটা কি এবং কমন কালেক্টর এই জিনিসটা কি। তো এটা জেনারেলি তোমরা সিলেবাস বহির্ভূত, তবে আমি দেখাই দিই এটা বেশ কিছুই না, এটা একদম ইজি, এটা কোনো মেহনত নাই, এটা সেম প্রসেস, সেম প্রসিডিউর, সেম ফিগার, কোনো কিছুই চেঞ্জ করতে লাগে না। জাস্ট আমরা ট্রানজিস্টার যে জায়গাটা, ওই জায়গাটা খালি পরিবর্তন করুন। ট্রানজিস্টার যে জায়গাটা মানে আমরা কোন জায়গায় ট্রানজিস্টার ইউজ করলাম, এই জায়গার মধ্যে। ঠিক আছে, এখানে আমরা ইটাকে কমন করছি, তার জন্য এটার নাম কমন এমিটার। তো কমন বেস যখন করুন, কমন বেস বা সাধারণ ভূমি, সাধারণ ভূমি যখন করুন তখন কি হইব, তখন এই জায়গাটা একটু চেঞ্জ করুন। ঠিক আছে, সাধারণ ভূমি যখন হইব তখন এই জায়গাটা একটু চেঞ্জ হইব, কি হইব, এই তখন আমরা ভূমিটাকে সাধারণ করুন। ঠিক আছে, তারপরে যেরকম আছে এই, যেরকম আছে এই,
বোঝা গেল? ভূমিটাকে আমরা সাধারণ করুম, তখন এই সাইডটা কি হবে, বি মানে বেস, এদিক দিয়ে কারেন্ট তখন যাবে, এটা কি হবে এমিটার, বা এটা তুমি কালেক্টর, এটাকে এমিটার দিতে পারো, তাহলে এটা ই, এটা সি। ঠিক আছে, তার মানে বেস দিয়ে এবং কালেক্টর দিয়ে কারেন্ট যাবে, আর এমিটার দিয়ে কারেন্ট বের হবে। ঠিক আছে, এটা হলো সাধারণ ভূমি। ঠিক আছে, যেখানে এই বেসটা গ্রাউন্ডেড, মানে ভূমির সাথে যুক্ত। তাইলে সাধারণ ভূমিও দেখালাম। তো সাধারণ ভূমির পরে আরেকটা বাকি কি, সাধারণ সংগ্রাহক, মানে কমন কালেক্টর, যেটা কমন কালেক্টর বা সাধারণ সংগ্রাহক। ঠিক আছে, সাধারণ সংগ্রাহক, এটা আবার কি, এটা সেম এটার মতনই, সাধারণ সংগ্রাহক জিনিসটাও এটার মতনই, জাস্ট সংগ্রাহকটাকে সাধারণ করুন। ঠিক আছে, তার মানে ফিগারটা এরকমই, এখানে বেস, এটা হয়ে যাব সি, এটা হয়ে যাব ই। ঠিক আছে, বেসের জায়গায় থাকবো জাস্ট এটা ই, এটা সি। তখন আমরা যে কারেন্ট মেজার করুম, তখন ই ভার্সেস ভিসিসি। আগে কি ছিল, কালেক্টর ভার্সেস ভিসিসি, এখন আমরা যে গ্রাফ হইব, এটা হইব ভিসিসি ভার্সেস ই। ঠিক আছে, জাস্ট খালি আমরা মিডলের যে ট্রানজিস্টারটাকে চেঞ্জ করুন, বাকি সব অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবো। এই হলো আমাদের অর্ধপরিবাহী চ্যাপ্টার। ঠিক আছে, তো অর্ধপরিবাহী চ্যাপ্টার যেটা, এটা তোমরা এতটুক পর্যন্তই। তারপর আমাদের কি শুরু হয়, তারপর আমাদের শুরু হয় ডিজিটাল ইলেকট্রনিক্স। ঠিক আছে, এটা একদম আমি সিম্পলভাবে দেখায়া বুঝাইয়া দিলাম। 2 আওয়ারের লেকচারে পুরোটা চ্যাপ্টার শেষ, এবং এটা কোনো স্পিডে শেষ করা হয় নাই, একদম ডিটেলসে গিয়ে বোঝানো হয়েছে। তোমরা বই যদি খুলো তাহলে দেখবা A to Z পড়ানো কমপ্লিট। তো নেক্সট ডেটে যেটা, এটা মেবি এটা রিডিউস সিলেবাসই পড়ব, এটা হলো ডিজিটাল। ঠিক আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স। নেক্সট ডেটে আমরা আলোক করব ডিজিটাল ইলেকট্রনিক্স। তবে এটা রিডিউস সিলেবাসে না পড়লে ভালো, কারণ এটা একদম ইজি, এবং এটার থেকে বোর্ডে 5 মার্কের মতো আসে। 3 মার্ক তো কম্পালসারি আসবেই, 5 মার্কের মতো আসে এই জাস্ট এই ছোট্ট পার্টটার থেকে, যেটা 1 আওয়ার বা ম্যাক্সিমাম 1.5 আওয়ার কনজিউশন করব। তো এটা ভালো করে বুঝামু, সব কিছু তো ভালো করে বুঝাই। এটার মধ্যে গেট পাইবা, এটার থেকে আমরা অ্যাকচুয়ালি আধুনিক জিনিস যে ক্যালকুলেটর কো, মেমোরি কো, বা অন্যান্য যাবতীয় যা কিছু, তা আমরা ডিজিটাল দিয়ে সেটাই বুঝাইতাম পারি। মেমোরি কিভাবে হয়, মোবাইল ফোন কিভাবে কাজ করে, গান কিভাবে স্টোর হয়, তারপর ক্যালকুলেটরে প্লাস মাইনাস কিভাবে করে, বা মোবাইল ফোন কিভাবে কাজ করে, এগুলার বেসিক জিনিস একটা ধারণা ওই চ্যাপ্টারে তোমরা পাওয়া যাবে। তো এটা আমি অবশ্যই বুঝামু, রিডিউসে থাকলে কিছু হবে না, পরে তোমরা বাদ দিয়ে দিও। আর যাদের পড়ার ইচ্ছা নাই তারা ভিডিওটা দেখো না, আর যাদের ইচ্ছা আছে যে নতুন জিনিস জানার, তারা অবশ্যই নেক্সট ডেটের ক্লাসটা অ্যাটেন্ড করবা, এবং এটা আমি কালকেই আপলোড করুম। সো নেক্সট ডেটে ওয়েট করো। তো আমাদের ইউনিট 9 যেটা, এটা শেষ হয়ে যাবে 3 আওয়ারের ভিডিওতে, টোটাল চ্যাপ্টার শেষ। এটার মধ্যে থেকে আসে 11 নাম্বার, 11 নাম্বারের মধ্যে 11 কমন পড়ব। ঠিক আছে, আর যদি কেউ নোটস লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, টোটাল নোটস রেডি আছে, আমি তোমরা ইমেলে পাঠিয়ে দেব। ঠিক আছে, তো আজকে থাক, আবার দেখা হইব নেক্সট ডেটে সেম টাইমে। ততক্ষণ লেগা টাটা।